এটা ইন্টেন্সিভ কাল্টিভেশনের ব্যাপার, এটাতে তোমার বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন এন্ড বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা। তো ক্রপ এগ্রিকালচারের মধ্যে হর্টিকালচার ইজ দ্য লিড এগ্রিকালচার। এখানে প্রত্যেকটা ফসল খুব আকর্ষণীয়, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভ্যালুয়েবল ইন টার্মস অফ নিউট্রিশন, ইন টার্মস অফ ওয়েট। Therefore, I love it. One time আমাকে ডিসিশন নিতে হয়েছে, তাই না, আমি কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করবো এন্ড পসিবলি কোন বিষয়ে শিক্ষক হলে আমি এনজয় করবো বেশি। আমি হর্টিকালচারকে পছন্দ করেছি এবং হর্টিকালচার ক্রপের ইমপ্রুভমেন্ট করতে গিয়ে বায়োটেকনোলজি পড়াশোনা করেছি। তো how can I use this technology for development of new breed and varieties? How can we make GMO, genetically modified crops, that is more valuable in terms of its food quality, nutrition and disease resistance? এই ধরনের আধুনিক প্রযুক্তি এখন ব্যবহার করা যাচ্ছে ফসলের উন্নয়নের জন্য। That was my hidden agenda to learn biotechnology when I was horticulturist. So I did my MSc in horticulture, and then later on I moved to England and to get into one of the best university of the world. তা আমি এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে কি নদী এটা, ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রের পুত্র হয়ে আমি শেষ পর্যন্ত সারা পৃথিবী ঘুরে আসার সুযোগ পেয়েছি। Why not you all if you like it? বা সবাইকে যেতে হবে কারণ নেই, বা যাওয়ার যদি বা এমন হায়ার স্টাডি করার বা অন্য কিছু করার যদি কারো মনের মধ্যে সুপ্ত অবস্থা থাকে, জাগিয়ে তুলো নিজেকে, ঘুমিয়ে থেকো না যেন। অবশ্যই তুমি তোমার সাথী পাবে, তুমি মেন্টর পাবে ইফ ইউ লাইক ইট। তো উইথ দিস লিটল হোপ, যে ইন্টেন্সিভ কালচার করা হচ্ছে কেন, তারা যে অনেক মূল্যবান, অনেক পছন্দনীয়, মানুষ যে তাকে অত্যন্ত সুন্দর করবে এই ফসলগুলো। দেখো না, স্ট্রবেরি পেলে আমার তো মন চাচ্ছে যে একটু যদি পেতাম একটা খেয়ে নিতাম। কিন্তু ব্যানানা, এই যে পটেটো সারা পৃথিবীতে it is considered to be for many nation it is a staple crop. স্ট্যাপল মানে যেটার উপর ভিত্তি করে তার মূল শক্তির উৎস হিসেবে কাজ করে, ডায়েটের ক্যালোরি সাপ্লাই যেটা মোস্টলি করে সেটাকে স্ট্যাপল বলে। পটেটো ইজ a staple for many European and developed countries. তো পটেটো নিয়ে একটু ডিসপিউটও আছে, এটাকে ফিল্ড ক্রপ না গার্ডেন ক্রপ, ডিপেন্ডস অন হাউ ইউ টেক কেয়ার। আমাদের দেশে এটাকে গার্ডেন ক্রপ হিসেবেই কনসিডার করা হয়। In many other countries, it is agronomic crop. Onion can be agronomic crop if it is a product that is large scale production করা হয় এবং এটা যদি ডেইলি ডায়েটে হবে। কিন্তু নরমালি এটাকে স্ট্যাপল হিসেবে কখনোই দেখা হয় না, এটা সালাদ হিসেবে মোস্টলি খাওয়া হয়। আমাদের দেশে হলো হলদি বাটা, মেহেন্দি বাটা, ঠিক এমনি করে পেঁয়াজ বেটে খাইতে হবে। In many cultures, it is not the case. They think it as salad, they think it as, মানে শ্যালো ফ্রাই করে খেয়ে নেয়, স্টার ফ্রাই বলে ওটাকে, অন্য ভেজিটেবলের সাথে কোথাও এটাকে লাইট স্টিমিং করে খায়, যাতে করে তার নিউট্রিয়েন্ট ভ্যালুটা তারা পেয়ে যায়। আমাদের খাবার পদ্ধতিটাও রয়েছে সেই মানদাত্তার আমলের, চিন্তা ভাবনাও রয়েছে, আচার আচরণও রয়েছে একেবারে খ্যাত খামারের লোকের মতো, মানে সে কিছু শিখে নিয়ে আর কি। খ্যাত খামারের লোকের কোনো ক্ষতি ছিল না, তারা they are very innocent people, they did not go to school and college, তো তাদেরকে আমরা বলি খ্যাত। তা আমার গ্রাজুয়েটেডরাও যদি আমার খ্যাত ভাব থাকে, মানে they don't take anything seriously, they don't learn, they are happy with not doing anything, তো এমন হলে তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মেয়েদেরকে দেখলে অন্যরা এমন নাচ শিখাবে। এখনো কিন্তু কিছু লোক শিখায়, কিন্তু ওই নিয়ে আসো দেখি স্যারের কাছে, তো ওই অত বড় ডাক্তার, অত বড় ইঞ্জিনিয়ার, অত বড় কি বলে গভর্নমেন্টের সেক্রেটারি, তার তো স্বীকার করতে হবে they did not learn so much so. এটা আমি নিজের অহংকার করছি না, আমি তোমাকে ইন্সপায়ার করার জন্য বলছি। আমি মেয়েদের স্কুলে আমার লেখাপড়া হয়েছিল শুরুতে, তো আমাকে মেয়েরা অত্যন্ত যত্নের সাথে, আমার মায়েরা, আমার দিদিরা, তখন আমরা আমাদের টিচারদেরকে বলতাম সিস্টার্স, হেড টিচারকে বলতাম মাদার, when I was having my first day of schooling at Holy Cross School. তো ওদের একটা প্রাইমারি স্কুল আছে কল Holy Cross Catholic School, তো আমি ওখানে পড়েছিলাম। আমি আমার ভাই মিলে একত্রে পড়তাম, কারণ তখন বয়দের এন্ট্রি ছিল। Then we used to call our head teacher as our mother, and they're really mother. They're really all other teachers are sisters because they are all nun. তো তারা আদর যত্ন করে আমাকে লেখাপড়ার প্রতি এমন আকৃষ্ট করে ফেলেছিল ডে ওয়ানে,
that I always had a learning as a playful event. এবং আমি এর পরবর্তীতে আমি দাদাবাবুদের স্কুলে গেছি, রামকৃষ্ণ মিশন স্কুলে পড়েছি গোপীবাগে। তখন my father was working, his office was in Motichil. So when we were studying at Holy Cross, আচ্ছা নাকি হোলি ক্রসের কোনো মেয়েরা আছে এখানে? আমার ক্লাসে হোলি ক্রসের কেউ আছে? নেই? স্যার আছে, হয়তো জয়েন দেয়নি। হ্যালো স্যার। হ্যাঁ, কেউ আছো হোলি ক্রসে? স্যার আমি আছি। কে একটু দেখি। তুমি কি ভিডিও অন করতে পারছো নাকি না? ওকে, কি জানো আমার তো কেউ চলে গেল মনে হচ্ছে। জি স্যার। তোমাকে দেখতে পাচ্ছি না কেন এখন? আর তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার, আপনাকে তো দেখা যায়। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি না। কি নাম তোমার? স্যার আমার নাম সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা। এনিওয়ে, একটু দেখেছি একবার, ওটা বড় কথা নয়। বড় কথা হলো যে ইউ টার্ন ইউরসেলফ। তুমি নিশ্চয়ই কিছুটা আপসেট হয়ে আছো ন্যাচারালি, যেমন আমি ছিলাম। ফ্রম এ নটরডেম কলেজ স্কুল পড়েছি, পরে ওখান থেকে হঠাৎ করে ময়মনসিংহ গিয়ে দেখি যে কেমন যেন লাগছে। তো এই আপসেট হলো না। তো অল আদার্স যারা নাকি হঠাৎ করে বা খুব ভালো ফিল করছো না কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে, মনের ভিতরে অন্য চিন্তা ভাবনা ছিল, তারা যদি শুধু ভেবে নাও যে yes, there is another Notre-Damean, he was a young boy and then could cope up with all these things, এর চেয়ে আর ঝামেলা কার হতে পারে? কিছুই ঝামেলা নেই, পজিটিভলি নিয়ে নাও। আর আজকে আবারও একটা কথা বলবো, আমি হ্যান্ড আউটটা দিয়ে দিয়েছি, এই বই দুই একটা দেখো, দেখে ভাবো যে why not you will be writing such book one day, যাদের লেখালেখি পছন্দ আছে। Why don't you read such book? Why don't you see some photograph from these books? তুমিও চেঞ্জ হয়ে যাবে। And you are not alone. There are more intelligent people in the past graduated from this BAU and doing international activity. They are professors somewhere in a foreign university. They are researchers all across the world. I know at least hundreds of people. They are wonderful people from BAU. So you become one of them or better than them. স্যার এই জন্য বসে আছি। আমি তো এই গদ পড়ে কি হবে বলো? এগুলো তো তুমি নিজেই পড়তে পারো। পড়ে ফেলো একবার করে, কোশ্চেন করো, এঙ্গেজ করে ফেলো স্যারকে। স্যার বাধ্য হয় যে স্যার আপনার বাচ্চারা যা করতে পারছে তার চেয়ে আমি আরো একটু করে দেখাবো। উইল ইউ বিকাম মাই ফাদার? ইয়েস, আমি ভার্চুয়াল ফাদার অফ ইউ। আমি এই কথাটা আগে বলিনি। when my children are growing and then they supersede your age, তখন তো তোমরা আছে আমার বাচ্চার মতোই হয়ে যাচ্ছ। এখন তো আমি লজ্জা পাবো আমার বাচ্চাদের, ছাত্রদেরকে বলতে, হ্যালো মাই সান, হ্যালো মাই গার্লস, হ্যালো মাই বেবি। আই এভরিডে কল মাই ইঞ্জিনিয়ার ডটার হ্যালো বেবি। সে গতকাল আমার এই ছোট অফিসে এসেছিল, হ্যালো বেবি। তো তুমি বেবি হয়ে পড়ে বসে থাকবে? নো, ইউ মেক ভ্যালু ইন ইউর লাইফ। তো মাই রিকোয়েস্ট হলো যে তোমরা এখন থেকে যেটি করা উচিত তোমাদের, এই যে স্যার এই স্লাইডটা দিয়েছি, এটা একটা গো থ্রু করা উচিত। অনেক কিছু বুঝবে, অনেক কিছু কোশ্চেন থাকবে। এই কোশ্চেন গুলি যদি আমি অ্যাড্রেস করে দিতে পারি, ইউ আর ট্রু। তারপরে এটা হয়ে যায়, কারণ আই উইল টেক চান্স টু টক অ্যাবাউট টিস্যু কালচার টেকনোলজি, হুইচ ইজ পার্টলি বায়োটেকনোলজিক্যাল ইন টার্মস অফ প্ল্যান্ট প্রপাগেশন। আর আমার সাথে আরেকজন কোর্স টিচার থাকবেন, প্রফেসর গোলাম রাব্বানি। তো উনি যদি এটাকে কথা বলতে চান, হি ইজ মাই সিনিয়র, হি ইজ মাই টিচার। তো উনিও একই জায়গা থেকে আমরা পিএইচডি করেছি ফ্রম ইংল্যান্ড। তো দেন হি ডিড মোর ওয়ার্ক অন টিস্যু কালচার, আই ডিড মোর ওয়ার্ক অন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তিনি যদি তোমাদেরকে টিস্যু কালচারের উপরে ব্রিফ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি অন্য বিষয়গুলো নিয়ে একটু ইলাবোরেট করবো বেশি। আমি স্যারের সাথে কথা বলে নিব,
So we'll be learning some biotechnology in this course as well. তো এখানে কিছু কিছু টেকনিক আছে যেটা আমাকে একটু আমি ক্লাসে হলে ইউনিভার্সিটি হলে ছবি এঁকে নিজ হাতে স্টেপ বাই স্টেপ কথা বলতাম। Still I will try to cover up in the coming lectures how to really get to know the technology for developing very good quality new plants through the techniques of plant propagation. তাহলে আজকে শুধু কয়েকটা শব্দ ব্যবহার করব। One of the technique is called cutting. Cutting মানে গাছের কোনো অঙ্গজ অংশ থেকে কোনো অঙ্গজ অংশকে কাজে লাগিয়ে যদি সেপারেট করে গাছ উৎপাদন করা হয়, সেপারেট করা মাতৃগাছ থেকে কোনো একটা গাছকে যদি সেপারেট করে তুমি প্রপাগেট করো, নতুন আরেকটা ইন্ডিভিজুয়াল তৈরি করো, সেগুলিকে বলা হয় কাটিং। কাটিং ক্যান বি স্টেম কাটিং, অনেক টাইপের কাটিং হতে পারে, আমরা পরে যাব। লিফ কাটিং হতে পারে, তারপরে হার্ডউড কাটিং হতে পারে। এগুলো ছোট ছোট ডেফিনেশন, দুশ্চিন্তার একেবারেই কিছু নেই। ওয়ান কনসেপ্ট ইজ কল কাটিং। কাটিং ক্যান বি এনিথিং, এনি অর্গান ফ্রম এ প্ল্যান্ট, এবং ওখান থেকে গাছ পেলেই কাটিং বলবে। তারপর আর কি হবে? ওয়ান অফ দ্য টেকনিক ইজ কল গ্রাফট, কে বলে লেয়ারিং। লেয়ারিং হলো গাছের সাথে সংযুক্ত কোনো শাখা থেকে যদি গাছ তৈরি করা যায়। শাখা থেকেই করতে হবে। তো শাখার মধ্যে শেকড় গজানোর মাধ্যমে যদি তুমি গাছ তৈরি করতে পারো, যখন এই শাখাটা মাতৃগাছে যুক্ত থাকে তখন বলা হবে লেয়ারিং। আর যদি গাছ থেকে বিচ্ছিন্ন করে শাখা থেকে গাছ গজাও তখন স্টেম কাটিং হয়ে যাবে। তাহলে কাটিং এন্ড লেয়ারিং একটা দুটো পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো তোমার, এগুলো আমি পরে ইলাবোরেট করবো, কি কি ব্যবহার করা হয়, হরমোন কি ব্যবহার করা হয়। অ্যানাদার টেকনিক হলো দুটো গাছের অংশকে জোড়া লাগাতে হবে, ইউনিয়ন অফ টু ডিফারেন্ট পার্টস together so that they become a single plant and continue to grow as a single plant. তাহলে এগুলো কেন প্রয়োজন হয়, একটু ছোট ছোট টেকনিক্যাল ব্যাপার আছে, স্যার অবশ্যই বলবো। তো অনেকগুলো টেকনিক পদ্ধতি আছে কাটিং করার, অনেকগুলো পদ্ধতি আছে লেয়ারিং করার, অনেকগুলো পদ্ধতি আছে গ্রাফটিং করার। এবং আরো একটা ছোট্ট টেকনিক হলো বাডিং। বাডিং কি জিনিস? একটা গাছের একটা কুড়িকে এনে কিভাবে আরেকটা নতুন গাছ তৈরি করা যায়। তো এই বাডিং এরও অনেক টেকনিক আছে, এবং কিভাবে এই কাজগুলো করতে হয় হাতে কলমে তোমাদের শেখার সুযোগ এখানে আছে। প্র্যাকটিক্যাল ক্লাস আছে এই কোর্সের সাথে। তো এইগুলি তোমরা শিখে যদি আনন্দ পাও, দেন ইউ বিকাম এভার সাকসেসফুল পারসন ইন এগ্রিকালচার। আর যদি মনে হয় যে এগুলি শিখে কি হবে, কি হবে আমি বলে দেবো, স্যারকে বিট করবো। আমি ছোট্ট একটা ইনফরমেশন বলি, যারা আমাকে এই ছোট্ট স্টাডি করার জন্য রংপুর, দিনাজপুর এবং ঢাকাতে ডেকেছে, they are going to give me very big money for a day। সেটা আরেকদিন বলবো, যারা এমন কিছু করতে চায় তাদের। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমার কাজে আমি পছন্দ করি, টু মেক দেম, তারা অ্যাটলিস্ট তারা তো একটা পকেট মানি দিলে তারা খুশি হয়ে যায়, তো তাদেরকে আমি ইনভলভ করতে পছন্দ করি। তো আজকে যেহেতু সময় আমার খুব বেশি নেই, মেবি কয় মিনিট আছে আমার ক্লাসে? কেউ একটু ফিডব্যাক দাও তো। 5 মিনিট স্যার। টাইম শেষ হয়নি আসলে, 10টা বাজেনি নাকি বেজেছে? ঠিক আছে, সেই হিসাবে আমরা শেষের দিকে চলে এসেছি, মেবি 1 মিনিট আমার আছে। এই টেকনিক গুলোকে তুমি যদি আনন্দ পাও, তোমার আশেপাশে নার্সারিতে তোমাকে দু একবার যেতে হবে, গিয়ে প্রিটেন্ড করতে হবে যে ইউ মাইট বাই সামথিং। তুমি আর কি কিনবে এই বয়সে? হ্যাঁ, সুযোগ থাকলে কিনবে। and then one day talk to them, ask their name, and then say, this is very nice, আপনাদের এখানে ফুল ফল যাই পাচ্ছ, ভালো না হলেও একটু প্রশংসা করতে হয় মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলে। you become their good friend and give them a trust যে তুমি এখান থেকে চুরি করে কিছু নিয়ে যাচ্ছ না, and then maybe one day you will buy, or let people know that you are a learner, you are a university student, এবং তুমি এই নার্সারি থেকে অনেক কিছু শিখতে পারো, তাদেরকে জিজ্ঞেস করতে পারো। If you are really humble person, well-behaved person, people will love you, to talk to you, explain few things, and one day the business is yours. এইভাবে তোমাকে একটু অগ্রগতি চিন্তা করতে হবে। আমি যাব, তবে যারা নিজেরা একটু ডুয়ার হবে, ইউনিভার্সিটি থাকলে যেমন নাকি প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারতে, এটা হয়তো এই মুহূর্তে তোমার সুযোগ নাও হতে পারে, বাট স্টাডি সামথিং। এখন ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য ইনফরমেশন পাওয়া যায়, ভিডিওগ্রাফি পাওয়া যায়। দাও একটা কাটিং বলে ইউটিউবে সার্চ দাও, হাউ টু মেক এ গ্রাফটিং, হাউ টু মেক এ বার্ডিং। তোমরা আমার টিচার হয়ে যাবে সবাই। রিয়েলি আই মিন ইট।
So you start to learn from on your own. You try to ask questions that is not clear for you. I will স্যার hopefully, একটা কোশ্চেন ছিল। I will be able to help you hopefully. এবং না পারলে আমি আবার আমার শিক্ষকদেরকে খুঁজবো who can teach me to be able to teach you. ওকে, কোশ্চেন বলো, কে বলছিলে? স্যার আমি ভাস্বতী বলছি। ভাস্বতী কোথা থেকে বলছো? স্যার জয়পুরহাট থেকে। ওয়ান্ডারফুল, বলো ভাস্বতী। স্যার আমি হচ্ছে প্যান্ডেমিকের শুরুতে একটা হচ্ছে লেবু গাছ থেকে আরেকটা চারা তৈরি করেছিলাম। আচ্ছা, লেবু গাছের হচ্ছে স্যার হচ্ছে এটাকে স্টেমের মানে উপরের পোরশন তুলে ওখানে মাটি লাগিয়ে যে ওই প্রসেসে তৈরি করেছিলাম। লেয়ারিং টেকনিক, এটাকে এয়ার লেয়ারিং বলে বা গুটি কলম বলে বাংলায়। হ্যাঁ স্যার। কোশ্চেনটা শিখে ফেলো। তাহলে স্ক্র্যাপ করে বাকল তুলে নিতে হবে। বাকলের নিচে যে হালকা একটা স্তর থাকে ওটা হলো ক্যাম্বিয়াম স্তর, আমি এক্সপ্লেইন করবো অনেক সময়। তো ওটাকে তুলে এটা মোটামুটি ধরো 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার রাফলি 3 সেন্টিমিটারের মতো 3 আঙ্গুল স্পেসে সেপারেট করে, যাতে করে ওই বাকল না গজাতে পারে ভিতরে, তখন তুমি একটা রুটিন মিডিয়াম দিয়ে দিবে। সেটা একটা পাতা পচা বা কম্পোস্ট বা গোবর সার মিশ্রিত মাটি দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিবে। অনেক কিছু দিয়ে বাঁধা যায়, পলিথিন হলে ভালো যে ময়েশ্চার চলে যায় না। প্রায় 1 মাস পরে স্যার শিকড় বেরিয়েছিল। স্যার এখন এরকম হয়েছে যে গাছটাতে ঠিক মতো রোদ লাগাতে পারছি না, বেশ বড় হয়ে গেছে স্যার, সব পাতাই এখন ঝরে গিয়েছে। মানে ওইটা নিয়ে কি করা উচিত? মানে পাতা হলদে হয়ে যাচ্ছে। মানে ওই নতুন চারাটা তুলে নিয়েছো, কেটে নিয়েছো? হ্যাঁ স্যার, কেটে ওইটা গাছ প্রায় 1-1.5 হাত বড় হয়ে গিয়েছে, অনেক বড়। মানে ওটা কি আরো বৃদ্ধি হচ্ছে কাটার পরে? কি এটাকে পটে লাগিয়েছো না মাটিতে লাগিয়েছো? স্যার পটে লাগিয়েছি। ওকে, এখন কি অবস্থা গাছটির? স্যার গাছটি বেশ বড় হয়েছিল, হওয়ার পরে এখন রোদের অভাবে সব পাতা ঝরে পড়ে যাচ্ছে বা পাতা কুঁকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হলো পটে হলে তো তোমার একটু রোদে দেওয়ার সুযোগ আছে, এটাকে সরিয়ে একটু রোদে রাখো। আর ওই লেয়ারিং করার পরে, এটা লেয়ারিং টেকনিক, এয়ার লেয়ারিং বলা হয় বা গুটি কলম। লেয়ারিং করার পরে প্রথম কি যে কাজটা প্রয়োজন ছিল যে ওটার পাতা ঝরিয়ে দিতে হতো। কিভাবে ঝরাবে? ওই যে গুটিটাকে খুলে কোন একটা শেডি প্লেসে রেখে দিলে পাতা ঝরে যাবে, তখন ওই গাছটা নতুন ভাবে ডেভেলপ করতে সাহায্য হয়। কারণ নাইলে পাতা থাকলে যেটা হয়, গাছের ময়েশ্চার গুলো সব পাতা দিয়ে ট্রান্সফার করে চলে যায়, এই জন্য পুরোনো পাতা ঝরিয়ে দিতে হয়। আর যদি নার্সারি বেডে লাগিয়ে রাখা হয়, এটাও একটা পদ্ধতি, যে তখন শেডের মধ্যে থাকলো এবং সে এই ময়েশ্চার কম লুজ করলো এবং আস্তে আস্তে তার শেকড়গুলো যখন ডেভেলপ করবে, দেন দে ক্যান ড্র নিউট্রিয়েন্টস এন্ড ময়েশ্চার ফ্রম দ্য সয়েল। তো এখন এই পরিস্থিতিতে এটাকে একটু রোদে দিয়ে দেখো, পাতা যদি ঝরে যায় দুশ্চিন্তা করার দরকার নাই। যদি নতুন শুট নতুন পাতা গজানোর স্কোপ থাকে, আর যদি মরে গিয়ে থাকে, ট্রাই এগেইন। স্যার মরে যায়নি। আচ্ছা, তাহলে জাস্ট ট্রাই টু কিপ আপ, বেশি ময়েশ্চার দিও না। আর পাতা যদি কিছু পুরনো পাতা পড়ে যায়, খুব স্বাভাবিক। আর ইভেন কন্টিনিউ উইথ এ নিউ অ্যাপ্রোচ, এগেইন আবার করো। এখন শীতকাল ভালো সময় না, নরমালি শীতের শেষে তুমি এটা করবে, যখন নাকি একটু বৃষ্টি থাকে, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তখন এয়ার লেয়ারিং করার জন্য ভালো সময়। স্যার যদি সময় থাকে আর একটা কোশ্চেন করব। প্লিজ বলো। স্যার হচ্ছে আমি এটাও মানে আমি একটা এক্সপেরিমেন্টের জন্যই করেছিলাম যে আমি 10টা রসুন লাগিয়েছিলাম, 10টা কোয়া। আমি কয়টা হচ্ছে লাস্ট পর্যন্ত সারভাইভ করাইতে পারবো। তো শুরুতেই 10টা বের হওয়ার পরে আমি টপ থেকে যখন মাটিতে লাগাবো, আমি টেনে তুলতে গিয়ে স্যার 4টা নষ্ট করে ফেলেছি, ছিল 6টা। গতকাল গিয়ে দেখি যে 6টার মধ্যে 3টা হচ্ছে খুব মানে জীর্ণ, মানে নুয়ে পড়ছে। তো পরে টান দিয়ে দেখি যে ওইটা উঠে চলে আসলো গাছ, আর ভিতরে শিকড় ছাড়া কোনো কিছু নেই, পুরো নষ্ট হয়ে গিয়েছে স্যার। আচ্ছা, ওটা রটিং হয়েছে। মাটিতে অনেক সময় মাইক্রোব থাকে, তো রটিং এজেন্টস থাকে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, তো ইত্যাদি কারণে তোমার সমস্যা হতে পারে। বাট কিপ ইট আপ, এই ছোট ছোট এক্সপেরিমেন্ট করতেই একদিন বিজ্ঞানী হয়ে যাবে, এবং মেবি ইউ উইল বি অলসো টিচিং সামবডি ওয়ান ডে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট আজকের জন্য। আর কোশ্চেন আছে একটা স্যার, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। ও আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন করো। আর যাদের কোশ্চেন আজকে শুনতে পারবো না, তাদের জন্য তো আগামীতে শুধু কোশ্চেন সেশন করেই তো স্যার পড়াবো।
আমি তো ওই বসে বসে লাইন পড়ানোর প্রফেসর নই। I want to show you and give you an exposure that you can do. Please. স্যার গত ক্লাসে পড়াইছিলেন স্যার ওই যে অ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ প্রপাগেশন, তো ওখানে বলছিলেন যে ট্রু টু টাইপ প্ল্যান্টস আর অবটেইন। এখানে Yes. ট্রু টু টাইপ বলতে স্যার কি বুঝাচ্ছিলেন আমি বুঝতে পারিনি, ট্রেনের মধ্যে ছিলাম তো স্যার। বুঝতে পারছি। তো ট্রু টু টাইপ মানে তুমি যে গাছটার বংশবিস্তার করতে চাচ্ছ সেই গাছটার মতোই হবে, ওর মানে মতো হুবহু সেম, মানে মাতৃগাছের সমতুল্য। মাতৃগাছের বলা হবে মাতৃগাছের অনুরূপ গুণ সম্পন্ন। গুণ সম্পন্ন। অনুরূপ। থ্যাংক ইউ। ওকে, এনিবডি এলস? আর কারো প্রশ্ন আছে? স্যার মামিসি আসবেন না? হ্যাঁ, ইউনিভার্সিটি খুললেই তো আসবো। ও আচ্ছা। আর আমাদের মাঠে যে গাছগুলো আছে, গোলাপ গাছ, সরি, তোমার তো নয়েজ হচ্ছে, আবার বলো। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু লো ভয়েস বা শুনতে পাচ্ছি। স্যার আমাদের বাসায় যে গাছগুলো আছে, গোলাপ গাছ বা জবা গাছ, এগুলোর জন্য আমরা কোন ফার্টিলাইজার ইউজ করতে পারি? তোমার সাউন্ড সিস্টেমে একটু সমস্যা আছে, বেশ ভালো ভালো নয়েজ হচ্ছিল, আবার বলো। এখন বোঝা যায় স্যার? হ্যাঁ, এখন ক্লিয়ার, বলো। আমাদের বাসায় যে গাছগুলো আছে আমরা লাগাই, জবা গাছ, তারপর হচ্ছে গোলাপ গাছ, এগুলোতে আমরা কোন ফাঙ্গিসাইড ইউজ করতে পারি বাংলাদেশে? জেনারেলি তোমার কোনো ফাঞ্জিসাইড ব্যবহার করার দরকার নেই, যদি মাটি খুব কি বলে কন্টামিনেটেড না থাকে, মানে জেনারেলি থিংস আর ফাইন। তবে তুমি যদি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ো, তখন দেখতে হবে কি ধরনের ঝামেলা হলো, তখন এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানে there is no single solution for everything, so everything would have different solution. এই জন্য আগে থেকেই তো টাকা পয়সা খরচ করে ফাঞ্জিসাইড ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, কারণ অর্গানিক কালচার করতে গেলে তোমার সমস্ত অনেক ক্ষেত্রে বাদই দিতে হবে, বা ব্যবহার করতে গেলে অত্যন্ত সীমিত পরিসরে এই তোমার ওষুধ কীটনাশক এগুলো ব্যবহার করতে হবে। তো সেই চারটি গোলাপ গাছে দেখতে ওই যে স্পটের মতো করতেছে, যে ডাইব্যাক রোগ বলতেছে, আমি ইউটিউবে দেখলাম ওরা হচ্ছে ইন্ডিয়াতে সাপ ইউজ করতেছে। হ্যাঁ, এটা ডাইব্যাকের জন্য যদি ডাইব্যাক হয় তাহলে মূল প্রথম কাজটা হলো যে উপর দিকে শাখাগুলো যেগুলো মরে যাচ্ছে তার আর একটু 2-3 নোড নিচে কেটে দিয়ে ওই ব্রাঞ্চটাকে, ওই ডিজিজটা যাতে ছড়াতে না পারে নিচের দিকে। ডাইব্যাক মানে উপর থেকে মরে মরে নিচের দিকে আসে, তখন ওই শাখাগুলোকে ট্রিমিং করে দিয়ে, প্রুনিং করে দিয়ে রিমুভ করে ফেলতে হবে। তারপরে ওই যে কিছু পেস্টিসাইড আছে যেগুলো মনে করো যে রটিং এর জন্য রেসপন্সিবল, সেগুলোকে দিয়ে এটাকে একটা ম্যানেজমেন্টে যাওয়া হয়। তো নরমালি তোমার যে কোনো ওষুধের দোকানগুলোতে ভালো কোম্পানির অনেক প্রোডাক্ট থাকে, তারা ব্যবসার প্রয়োজনে তোমাকে এটা পরামর্শ দিবে, এবং অনেক সময় তারা সঠিক পরামর্শই দিয়ে থাকে। স্যার আমি ড্রাগনের কাটিং করেছিলাম, কিন্তু নিচের দিকে মাটিটা মানে লাল হয়ে যাচ্ছে, মানে পচন শুরু হয়েছে, মানে রুট গজায়নি। বুঝতে পারছি, এটা এটা আসলে তোমাকে পটে যদি করে নিতে পারতা, বা পলি ব্যাগের মধ্যে প্রপাগেশনটা করে নিয়ে আর একটু সেটেল হওয়ার পরে মূল মাটিতে লাগালে ভালো। আর মাটিও তোমার ওই প্রিপেয়ার করে রোদে এক্সপোজ করে রাখতে হবে, এবং যদি এমন পচন প্রক্রিয়া খুব ব্যাপক হয় তাহলে মাটি শোধন করার দরকার আছে। তো there are some techniques to কি বলে ট্রিট ইউর সয়েল অর দ্য রুটিং মিডিয়া, কি বলে যেটা গ্রোয়িং মিডিয়াটাকে ট্রিট করে নেওয়ার দরকার আছে। নর্মালি কিন্তু সব জায়গায় এমনটা হবে না, যদি স্যাঁতসেঁতে মাটি থাকে, আগে অন্য ফসল করা হয়েছিল, সেখানে জীবাণুর কারণ ছিল, তখন মাটিতে এই জীবাণুগুলো বেশি জমে যায়। এই জন্য ওই ভালো করে প্লাউইং করে যদি তোমার ওই জায়গাটাতে, এখন তোমার গার্ডেনের মধ্যে স্প্রেডিং করতে হবে, স্প্রেডিং করে মাটিটাকে এক্সপোজ করে কিছুদিন রেখে দিলে, সূর্যের আলো যদি পড়ে তো অনেক জীবাণু এমনিতেই মাটি থেকে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এটা লং টার্ম। তো যদি তুমি এটা লার্জ স্কেল প্রোডাকশনে যাও, দেন উই ক্যান অলসো ডিসকাস ফার্দার, বা তোমার আগ্রহ থাকলে ইউনিভার্সিটি আসলে তুমি আমাদের এখানে জাম প্লাজম সেন্টারের প্রফেসর রহিম স্যারের ওখানে ড্রাগনের বেশ কিছু গাছগাছালি আছে, তো ওনাদের ম্যানেজমেন্ট টেকনিকটাও তুমি সরজমিনে দেখতে পারবে। ওকে স্যার, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, তা আই নিড টু স্টপ। থ্যাংক ইউ সো মাচ এন্ড কিপ ইট আপ। আমরা নেক্সট ক্লাসে শুনবো। কে বলছিলে? স্যার আমি শাহিনা। শাহিনা, ইউ ক্যান কল মাই নাম্বার, আর যদি খুব আর্জেন্ট হয়
আমি বলেছিলাম 0197105845 কারণ আমাকে তো এই অ্যাক্সেসটা ছেড়ে দিতে হবে ফর আদার টিচার টু এন্টার। So therefore I'm going to close. আর যদি নেক্সট ক্লাসে উত্তর দিলে যথেষ্ট হয় তাহলে wait until the next week or you can call me again. ঠিক আছে? ওকে স্যার। আর তোমরা ইচ্ছে স্যার হ্যাঁ দিনাজপুরে আসবেন কবে? দিনাজপুরে আসার সম্ভাবনা, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমাকে একটু ইমেল করো। আমি এখনো কনফার্ম না, নেক্সট উইক সামটাইম, মেবি সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বা রোববার হতে পারে, ডিপেন্ডিং অন দা আদার টিম মেম্বার্স। আমি এখনো কনফার্ম না, ওকে স্যার, it will be next week. So keep in touch. You can call me on my mobile number if you have. আর যদি কারো না থাকে, সৌরভের কাছে আছে, তার কাছে নিতে পারো, বা আমি বলে দিচ্ছি 01711058453। এটা আর্জেন্ট কল করার জন্য। নরমালি ক্লাসের ইস্যুগুলো তো আমরা ক্লাসেই কথা বলবো, অনেক সময় থাকে যে এটা ইমার্জেন্সি থাকে, বিশেষ ইন্টারেস্ট থাকে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও করতে পারো 019, একই রকম নাম্বার 01971058453। This is my WhatsApp number. I wish you all the best. We look forward to meeting you again. আর যদি কোনো কারণে আগামী সপ্তাহে আমি এক্সট্রিমলি বিজি থাকি, হয়তো আমি ক্লাসের টাইমটি বদলে অন্য সময় ক্লাস। স্যার কাছের যে কোনো সমস্যার জন্য আপনার সাথে যোগাযোগ করা যাবে, মানে আমাদের টবের কাজ বা যে কোনো কাজ? আমি তো চেষ্টা করব হেল্প করতে। I do not know everything, but I know something to help you further. ঠিক আছে? ওকে স্যার। এবং তোমার প্রবলেমটা যদি সলভ করতে হেল্প করতে পারি তাহলেই তো চলে না, যে কার কাছে গেলে সলিউশন পাবে। I know either I know or I know who can answer your questions. এভাবে আমরা একটু আগিয়ে যাব। Sir cannot answer everything. Okay, thank you. Bye for today. Take care of yourself very much. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।